হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি এবং প্রত্যেকটি সেটে 30টি করে বাছাই করা প্রশ্নোত্তর থাকছে। সাথে অনেক এক্সট্রা নোটস আমরা দেখছি যেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা 23 নম্বর প্র্যাকটিস সেট করব। হুবহু কমনযোগ্য প্রশ্ন তো থাকছে, প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে দেখো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমন পাবে। এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হিন্দু রেট অফ গ্রোথ এই শব্দবন্ধটি ভারতীয় অর্থনীতির প্রেক্ষাপটে প্রথম কে ব্যবহার করেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে। তো হিন্দু রেট অফ গ্রোথ এই শব্দবন্ধটি ভারতীয় অর্থনীতির প্রেক্ষাপটে প্রথম কে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজকৃষ্ণ। দেখো, এই হিন্দু রেট অফ গ্রোথ কি? 1950 থেকে 1980-র দশক পর্যন্ত ভারতের বার্ষিক অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল অত্যন্ত ধীর, অর্থাৎ প্রায় 3.5%। এই মন্থর বৃদ্ধিকেই অধ্যাপক রাজকৃষ্ণ হিন্দু রেট অফ গ্রোথ আখ্যা দিয়েছিলেন। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে গলগি বডি কি নামে পরিচিত? উদ্ভিদ কোষে গলগি বডি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, ডিকটিওজোম নামে পরিচিত রয়েছে উদ্ভিদ কোষে গলগি বডি। গলগি বডিকে কি বলা হয়ে থাকে? কোষের আত্মঘাতী, কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ। আর লাইসোজোমকে কি বলা থাকে? আত্মঘাতী থলি। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সমিতি কে গঠন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিনায়ক দামোদর সাভারকর এটি প্রতিষ্ঠা করেছিলেন, এই অভিনব ভারত এটি। এবং আর কে? বিনায়ক দামোদর সাভারকর এবং গণেশ সাভারকর, তার দাদা, এই দুজন মিলে 1904 সালে অভিনব ভারত তৈরি করেছিলেন। এবং এই অভিনব ভারতের আগের নাম, সেটি কি ছিল? মিত্র মেলা। দেখো, অভিনব ভারত 1904 সালে ভিডি সাভারকর এবং তার ভাই গণেশ সাভারকর পুনেতে এই গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন। এর আগের নাম ছিল মিত্র মেলা। অনুশীলন সমিতি, দেখো 1902 সালে প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু প্রমুখ কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন। যুগান্তর দল 1906 সালে পারীন্দ্র ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত এটি প্রতিষ্ঠা করেন। এবং দেখো, গদর পার্টি 1913 সালে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল এটি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ যে গুপ্ত সংগঠন বা গুপ্ত বিপ্লবী সংগঠন, সেই সম্পর্কে তথ্য দেখলাম। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের মনোনয়ন বাতিল করা হয়েছে? আগে লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান থেকে দুইজন ব্যক্তিকে কি করা হতো? মনোনীত করা হতো। তো এই যে মনোনয়নের ব্যাপারটা, এটা বাতিল করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন ডি, 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে এটি হয়েছিল? এটি হয়েছিল 2019 সালে। দেখো, 104তম সংশোধনী, এই সংশোধনীর মাধ্যমে লোকসভা এবং বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়াদের জন্য সংরক্ষিত আসন বাতিল করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভায় মনোনীত করতে পারতেন। তারপর দেখো, 101তম সংশোধনী কি? সেটা হচ্ছে জিএসটি সম্পর্কিত, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সংক্রান্ত বিল। এটা হয়েছিল তোমার
সালে। তারপর দেখো 103তম সংবিধান সংশোধনী, ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাধারণ শ্রেণীর 10% সংরক্ষণ বিল ছিল এটি। এবং 106তম সংশোধনী 2023 সালে হয়, লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 33% নারী সংরক্ষণ বিল। ঠিক আছে, নারী শক্তি বন্দনাম অধিনিয়ম, এটি এসেছিল 106তম সংবিধান সংশোধনীতে। নেক্সট দেখো কি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন পুলিশ খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে। এর সাথে আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, 11,000-এর প্লাস বেশি শূন্যপদ আসতে চলেছে, সেই রকমটাই আপডেট পাওয়া যাচ্ছে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে। এবং প্রত্যেকটা ব্যাচ কোর্সে প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রত্যেকটা বিষয় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ন্যায়ালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইজি প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং তোমরা সকলেই পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, ঝটপট উত্তর দেখো, অপশন সি, হেগ শহরে। দা হেগ কোথায় অবস্থিত রয়েছে? নেদারল্যান্ড। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ শর্টে যেটাকে বলা থাকে আরআরবি বা গ্রামীণ ব্যাংক গঠনের সুপারিশ কোন কমিটি করেছিল? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, নরসিংহম কমিটি। নরসিংহম কমিটি 1975 সালে এটি সুপারিশ করে, ঠিক আছে, এই রিজিওনাল রুরাল ব্যাংক সম্পর্কে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকসভার স্পিকার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন। আচ্ছা, এখান থেকে বলে রাখি, যৌথ অধিবেশন কে ডাকেন? রাষ্ট্রপতি, ঠিক আছে, অধিবেশন ডাকেন। 108 বা বাংলায় লিখি 108 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন। ওকে। এবং এই যে স্পিকার, স্পিকার যৌথ অধিবেশনের বা জয়েন্ট সিটিং এ সভাপতিত্ব করেন থাকেন, এইটার যে ধারা, সেটার ধারা কত? অর্থাৎ যৌথ অধিবেশনের লোকসভার স্পিকার সভাপতিত্ব করবেন, এটার ধারা হচ্ছে 118। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিন্দাগাড়া। ঠিক আছে। এবং আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাট এবং গোটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, জিন্দাগাড়া আধুনিক জরিপ অনুযায়ী অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত জিন্দাগাড়া, যেটা হচ্ছে 1690 মিটার, এটি হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশনে যদি এটা না থাকে, এই জিন্দাগাড়া না থাকে, তখন উত্তর হয়ে যাবে কি মহেন্দ্রগিরি। আনাইমুদি দক্ষিণ ভারত এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো ধূপগড়, এটি মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, মন্ট্রেক্স রেকর্ড নিচের কোনটির সাথে সম্পর্কিত? চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিপন্ন জলাভূমি বা রামসার সাইটের সাথে সম্পর্কিত রয়েছে মন্টেক্স রেকর্ড।
10 নম্বর প্রশ্ন, 1760 সালের বিখ্যাত বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রিটিশ এবং ফরাসি। ফ্রান্স এবং ব্রিটিশদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ ঘটেছিল, যেখানে ফরাসিরা খুব বাজেভাবে চূড়ান্তভাবে পরাজিত হয় এবং ব্রিটিশরা এখানে জয়লাভ করে। দেখো ডিটেলসে, বন্দিবাসের যুদ্ধ 1760 সাল। এই যুদ্ধে ব্রিটিশ সেনাপতি স্যার আয়ারকোট ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে চূড়ান্তভাবে পরাজিত করেন। পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসে যে বন্দিবাসের যুদ্ধতে ফরাসি সেনাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন কাউন্ট লালি। আর যদি বলে ব্রিটিশ সেনাপতি, তিনি হচ্ছেন স্যার আয়ারকোট। ঠিক আছে। ফলে ভারতে ফরাসি সাম্রাজ্যের বিস্তারের স্বপ্ন চিরতরে এইখানেই শেষ হয়ে যায়, এই বন্দিবাসের যুদ্ধের মাধ্যমে। পরীক্ষাটাও প্রশ্ন আছে যে কোন যুদ্ধের পর থেকে বা ফলে ফরাসিদের ভারতে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়, সেটি হবে বন্দিবাসের যুদ্ধ। তারপর দেখো বেদারার যুদ্ধ, যেটা হয়েছিল ঠিক 1759 সালে, আগের বছর। এই যুদ্ধে ইংরেজরা ওলন্দাজদের অর্থাৎ ডাচদের পরাজিত করে ভারত থেকে তাড়িয়ে দেয়। তারপর দেখো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধটি আসলে তৃতীয় কর্ণাটক যুদ্ধেরই একটি চূড়ান্ত পর্ব ছিল। দেখো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হচ্ছে 1756 থেকে 1763। তারপর দেখো সুপাউলি সন্ধি, যেটা হচ্ছে 1816 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেপালের গোর্খাদের মধ্যে এটি স্বাক্ষরিত হয়, সুপাউলি সন্ধি 1816 সালে। তো কিছু এক্সট্রা তথ্য আমরা দেখে নিলাম। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, আলোক তন্তু বা অপটিক্যাল ফাইবার কার্যনীতি বিজ্ঞানের কোন সূত্রের উপর ভিত্তি করে কাজ করে? এই প্রশ্নটা বহুবার করিয়েছে, একদম ইজি প্রশ্ন, সময় নষ্ট নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বা যেটাকে বলা থাকে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রিফ্লেকশন। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, জাপান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে আর একটা তোমাদের কনফিউজিং ব্যাপার আসতে পারে, সেটা হচ্ছে ডিউ প্রসেস ল। ঠিক আছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডিউ প্রসেস ল, আর কি ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এছাড়া আর কি জুডিশিয়াল রিভিউ, এগুলো সব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার রিয়েক্টরে ইউরেনিয়ামের কোন আইসোটোপটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ইউরেনিয়াম 235। এটি এই ইউরেনিয়াম পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের আইসোটোপটি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে সব থেকে বেশি সংখ্যক অন্যান্য রাজ্যের সীমানা যুক্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সাথে সব থেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানা কি রয়েছে, ভাগ করে রয়েছে। কতগুলো রাজ্য? 8টি রাজ্য, টোটাল 8টি রাজ্য। কি কি? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, তারপর কি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,
ঝাড়খণ্ড এবং বিহার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বিখ্যাত গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লক্ষণ সেন। শুধুমাত্র যে জয়দেব ছিলেন তা নয়, এর সাথে আরো কিছু ব্যক্তি ছিলেন, যেমন হচ্ছে ধৈ, হলায়ুধ, উমাপতি ধর, এইসব বিখ্যাত ব্যক্তিবর্গ সব কোথায় ছিলেন? এই লক্ষণ সেনের রাজ দরবারে এরা ছিলেন। ঠিক আছে, ধৈ কি লিখেছেন? পবনদূত। দেখো এখানে দেয়াও রয়েছে, লক্ষণ সেন বংশের শেষ, মানে সেন বংশের সব থেকে শেষ শক্তিশালী রাজা ছিলেন। তার রাজসভায় জয়দেব, ধৈ, উমাপতি ধর, গোবর্ধন, শরণ এই 5জন বিখ্যাত কবি থাকতেন, যাদের একত্রে পঞ্চরত্ন বলা হতো। ধৈ তিনি পবনতুদ নামক একটি বিখ্যাত কাব্য রচনা করেছেন। হলায়ুধ তিনি লক্ষণ সেনের প্রধান বিচারপতি এবং মন্ত্রী ছিলেন, এবং তার বিখ্যাত গ্রন্থ ছিল ব্রাহ্মণ সর্বস্ব। তারপর দেখো দান সাগর এবং অদ্ভুত সাগর, এই দুটো গ্রন্থ লিখেছিলেন রাজা বল্লাল সেন। ঠিক আছে, অদ্ভুত সাগর হচ্ছে বল্লাল সেন কমপ্লিট করে দিতে পারেননি, তো অদ্ভুত সাগরটাকে সম্পূর্ণ করেছিলেন কে? লক্ষণ সেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হটাও বা দারিদ্র দূরীকরণ সব থেকে বেশি অগ্রাধিকার পেয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। ঠিক আছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটি কত? সেটা হচ্ছে 1974 থেকে কত 78। দেখো হওয়া উচিত ছিল কত 79, কিন্তু 1 বছর আগে এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি হয়ে গেছিল? স্থগিত হয়ে গিয়েছিল, কেননা নেক্সট নতুন একটা সরকার চলে এসেছিল। তো সে যাই হোক, তবে এখান থেকে প্রশ্নটা একটু ভালোভাবে মনে রাখবে, যদি বলে গরিবি হটাও স্লোগান, ঠিক আছে, স্লোগান প্রথম প্রথম দেয়া হয় সেটা হবে চতুর্থ পঞ্চবার্ষিকীর সময়। ঠিক আছে, চতুর্থ পঞ্চবার্ষিকীর সময় এই গরিবি হটাও স্লোগানটা প্রথম আসে বা দেয়া হয়, কিন্তু এই গরিবি হটাও স্লোগানটাকে অ্যাকচুয়ালি কার্যকর করা হয় বা বেশি অগ্রাধিকার দেওয়া হয় সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকীতে পরিকল্পনার সময়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ফ্যাদোমিটার। 1 ফ্যাদম সমান 6 ফুট। দেখো এই যন্ত্রে শব্দ তরঙ্গ বা আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয়, এবং এর একক হলো ফ্যাদম। 1 ফ্যাদম সমান 6 ফুট। সোনার কি? সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, জলের নিচে থাকা সাবমেরিন বা বস্তুর অবস্থান নির্ণয় করতে এটি ব্যবহার করা হয়। ওডোমিটার কি? ওডোমিটার হচ্ছে গাড়ির চাকার দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপার যন্ত্র, যেগুলো বাইকে বা বিভিন্ন মোটর গাড়িতে দেয়া থাকে। তারপর দেখো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার কি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা হিউমিডিটি মাপার যন্ত্র। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে 22টি স্বীকৃত ভাষার উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অষ্টম তফসিলে 22টি স্বীকৃত ভাষার উল্লেখ রয়েছে। দেখো ডিটেলসে, সংবিধান যখন চালু হয়, চালু কখন হচ্ছে? 26শে জানুয়ারি 1950 সাল। তখন অষ্টম তফসিলে মাত্র 14টি ভাষা ছিল। পরে সংশোধনের মাধ্যমে আরো 8টি ভাষা যুক্ত হয়ে বর্তমানে 22টিতে দাঁড়িয়েছে। আচ্ছা, ইংরেজি আমরা এত ব্যবহার করি, ইংরেজি না জানলে আমরা ছোট করি লোককে। তো ইংরেজি ভারতের সরকারি কাজকর্মে ব্যবহৃত হলেও অষ্টম তফসিলের কিন্তু 22টি ভাষার মধ্যে অন্তর্ভুক্তই নয় হচ্ছে ইংরেজি।
তারপর দেখো সিন্ধি। সিন্ধি এটি হচ্ছে 1967 সালে 21তম সংশোধনীর মাধ্যমে 15তম ভাষা হিসেবে যুক্ত হয়, এবং সাঁওতালি এবং ডোগরি 2003 সালে 92তম সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, টোটাল 4টে ভাষা যুক্ত হয়, বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষা যুক্ত হয়। তো এখন টোটাল 22টি ভাষা রয়েছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভূগোলে গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, দক্ষিণ গোলার্ধের শক্তিশালী পশ্চিমা বায়ু। ঠিক আছে, আমরা যখন যদি পৃথিবীকে এইভাবে আঁকি, ঠিক আছে, আমরা জানি মাঝখান থেকে কি গেছে, 0 ডিগ্রি গেছে। ঠিক আছে, উপরে গেছে কত, এখানে ধরো আমরা 30 ডিগ্রি নিলাম, এখানে ধরো 60 ডিগ্রি নিলাম, এইভাবে যাচ্ছে। তো সিমিলারলি এইখানে 30 ডিগ্রি, আচ্ছা এইখানে ধরো আমি 40 ডিগ্রি একটা লিখে দিলাম, আর এখানে 60 ডিগ্রি লিখলাম, এখানে 90 ডিগ্রি, এখানে উপরে 90 ডিগ্রি, এবং এইটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ। তো এই যে 40 ডিগ্রি সাউথ দেখতে পাচ্ছ, নর্থ কিন্তু নয়, ভালোভাবে বলছি, নর্থ কিন্তু নয়, 40 ডিগ্রি সাউথ। দক্ষিণ গোলার্ধের এই যে 40 ডিগ্রি সাউথের যে অক্ষরেখা রয়েছে, এই অঞ্চলে প্রবল জোরে কি হয়, বায়ু প্রবাহিত হয়, এবং সেই শক্তিশালী পশ্চিমা বায়ুকেই বলা হয় হচ্ছে কি গর্জনশীল চল্লিশা। দেখো, পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিস বলা হয় থাকে। দক্ষিণ গোলার্ধের স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি থাকায় 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পশ্চিমা বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে সেই জন্য গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস বলা হয়। 50 ডিগ্রি অক্ষাংশকে ভয়ঙ্কর পঞ্চাশা বা ফিউরিয়াস ফিফটিস বলা হয়। আর 60 ডিগ্রি অক্ষাংশকে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা শ্রিকিং সিক্সটিস বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এইভাবে 3টে গুরুত্বপূর্ণ অক্ষাংশকে নামকরণ করা হয়েছে পশ্চিমা বায়ুর গতিবেগ অনুযায়ী। তারপর দেখো অশ্ব অক্ষাংশ কাকে বলা হয় থাকে, সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশ, সেখানে হচ্ছে শান্ত বলয় বিরাজ করে। কেন এখানে এই শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ নামকরণ করা হয়েছে? প্রাচীনকালে যখন জাহাজে করে বিভিন্ন বণিকরা ব্যবসা বাণিজ্য করতে বেরোতো, এই 25 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, সেটা বোধ উত্তর এবং দক্ষিণে, তাদের জাহাজ কিন্তু এই শান্ত বলয়ের মধ্যে একবার ঢুকে গেলে বায়ু চলাচল নেই, কি হতো, জাহাজ আর এগোতো না খুব একটা বেশি। ফলে কি হতো, খাদ্য সামগ্রী কমে আসতো, এবং জাহাজে ঘোড়া থাকতো তখন, সেই ঘোড়াদের কি করা হতো, বাধ্য হয়ে জাহাজের ভার কমানোর জন্য এই ঘোড়াদের সমুদ্রে ফেলে দেওয়া হতো। ঠিক আছে, তো সেই থেকে নামকরণ হয়েছে কি হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ। তারপর দেখো সিমিলারলি ডোলড্রাম বলে একটি স্থান রয়েছে, সেটি হচ্ছে কি নিরক্ষীয় শান্ত বলয়, 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। ঠিক আছে, এই যে মাঝখানের এই যে 0 থেকে 5, এই মাঝখানের অংশটাকে কি বলা হয় থাকে, ডোলড্রাম। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে উৎকীর্ণ সত্যমেব জয়তে, এই কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। খুবই ইম্পর্টেন্ট তথ্য। দেখো এখান থেকে কিছু তথ্য দেখবো। সত্যমেব জয়তে এর অর্থ হচ্ছে সত্যরই জয় হয়। এটি ভারতের জাতীয় নীতিবাক্য বা ন্যাশনাল মোটো, যা দেবনাগরী হরফে সারনাথের অশোক স্তম্ভের নিচে খোদাই করা রয়েছে। তারপর দেখো উপনিষদের সংখ্যা কয়টি, 108টি উপনিষদ রয়েছে। উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ এটি বেদের শেষ অংশ এবং দর্শনের মূল ভিত্তি। তারপর দেখো গায়ত্রী মন্ত্র, এটি প্রাচীনতম বেদ, ঋগ্বেদের 3য় মন্ডল থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো বৃহদারণ্যক উপনিষদ, এটি প্রাচীনতম এবং কি বৃহত্তম উপনিষদ। ঠিক আছে, এবং এই বৃহদারণ্যক উপনিষদে কিছু গুরুত্বপূর্ণ এইরকম সত্যমেব জয়তের মতো হচ্ছে স্লোগান রয়েছে, যেমন গুরুত্বপূর্ণ তমসো মা জ্যোতির্গময়া।
আর একটা কি? অশ্বত্থামা সদ্গময়া। এই দুটো গুরুত্বপূর্ণ যে লাইন কোথা থেকে নেওয়া হয়েছে? এই বৃহদারণ্যক উপনিষদ থেকে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দিওয়ানি লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় শাহ আলমের সময়। দেখো এলাহাবাদ চুক্তি 1765 সাল, বক্সারের যুদ্ধ হচ্ছে কত? 1764 সাল। এবং এই বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম রবার্ট ক্লাইভকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দিওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার প্রদান করে থাকে এলাহাবাদ চুক্তির মাধ্যমে। তারপর দেখো ফারুক সিয়ারের ফরমান, যেটা হচ্ছে 1717 সালে আসে। তিনি কোম্পানিকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিয়েছিলেন, যাকে কি বলা থাকে? দস্তক বলা হয়, এবং একে কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। তারপর দেখো দ্বিতীয় বাহাদুর শাহ সম্পর্কে একটু দেখবো। তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট, যাকে সিপাহী বিদ্রোহের পর রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। 23 নম্বর প্রশ্ন। ভারতে পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি এবং গুডস অ্যান্ড সার্ভিস কবে থেকে কার্যকর হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1 জুলাই 2017 সাল থেকে। কিন্তু মনে রাখবে এখানে কি বলেছে? কার্যকর হয়। কিন্তু জিএসটি, ঠিক আছে, 101তম, একটু আগেই দেখেছি আমরা, সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়, কিন্তু সেটা হয়েছিল কত সালে? 2016 সালে। তাহলে সংবিধান সংশোধন হচ্ছে কবে? 2016 সালে, কিন্তু কার্যকর হচ্ছে 2017 সালে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলা হয়ে থাকে? সবার কাছ থেকে রক্ত নিতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি, এ বি পজিটিভ। 25 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 17 নম্বর ধারাতে। দেখো আর্টিকেল 17, এটি সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটির অন্তর্গত সমাজে ছুয়াছুত বা অস্পৃশ্যতার অপরাধ হিসাবে গণ্য করা হয়। আর্টিকেল 14, সেখানে বলছে আইনের চোখে সকলেই সমান, ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 16, সরকারি চাকরিতে সমান সুযোগ পাবে সকলে। আর্টিকেল 18, খেতাব বা উপাধি বাতিল, ঠিক আছে, অ্যাবলিশন অফ টাইটেলস, যেমন রায় বাহাদুর, মহারাজা ইত্যাদি উপাধি আর ব্যবহার করা যাবে না। 26 নম্বর প্রশ্ন। সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বা সরদহি গান্ধী নামে কে পরিচিত? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, খান আব্দুল গফর খান। দেখো খুদাই খিদমতগার খান আব্দুল গফর খান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলন গড়ে তোলেন। তার অনুগামীদের কি বলতো? খুদাই খিদমতগার বা ঈশ্বরের সেবক বা লাল কুর্তা বা রেড সার্চ বাহিনীও বলা হতো। তারপর দেখো ভারতরত্ন তিনি পেয়েছিলেন। তিনি ছিলেন প্রথম অভারতীয় বা বিদেশি যিনি 1987 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান। তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। তারপর দেখো নেলসন ম্যান্ডেলাও তিনি দ্বিতীয় বিদেশি নাগরিক যিনি ভারতরত্ন পেয়েছিলেন 1990 সালে। তাকে আফ্রিকার গান্ধী বলা হয়। 27, লাইফ ডিভাইন গ্রন্থটি রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রী অরবিন্দ ঘোষ দ্য লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা। আর স্বামী বিবেকানন্দ একটি গ্রন্থ লিখেছিলেন, সেটা কি? ডিভাইন লাইফ। ঠিক উল্টো। 28,
মাইটোটিক কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোসোমগুলি বিষুব অঞ্চলে বা ইকুইটোরিয়াল প্লেনে অবস্থান করে? সঠিক উত্তর হবে অপশন বি, মেটাফেজ দশাতে ক্রোমোসোমগুলি বিষুব অঞ্চলে বা ইকুইটোরিয়াল প্লেনে অবস্থান করে। দেখো মেটাফেজ কি? এই দশায় ক্রোমোসোমগুলি সব থেকে স্পষ্টভাবে দেখায়। এরা কোষের মাঝখানে বা বিষুব অঞ্চলে বেম তন্তু বা স্পাইন্ডাল ফাইবারের সাথে যুক্ত হয়ে সজ্জিত থাকে। প্রোফেজ এটি কোষ বিভাজনের প্রথম দশা এবং দীর্ঘতম দশা। অ্যানাফেজ এটি সব থেকে স্বল্পস্থায়ী দশা, যেখানে ক্রোমোসোমগুলি দুটি মেরুর দিকে ভি এল জে আই আকৃতিতে সরে যেতে থাকে। তারপর দেখো ক্রসিং ওভার, এটি মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপদশায় ঘটে থাকে। নেক্সট দেখো 29, নিচের কোন রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই? সঠিক উত্তর হবে অপশন বি, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কোন রকম পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই। শুধুমাত্র নাগাল্যান্ড নয়, সাথে কি রয়েছে? মেঘালয় এবং মিজোরাম, এই তিনটে রাজ্য ব্যতিক্রম। এই তিনটে রাজ্যে কি নেই? ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই। ঠিক আছে, সেখানে কি কাজ করে? ট্রাইবাল কাউন্সিল। ট্রাইবাল কাউন্সিল বা উপজাতীয় পরিষদ এখানে কাজ করে থাকে। 30 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন বা হিন্দু উইডো ডিম্যারেজ অ্যাক্ট পাস হয়েছিল? ভালো করে প্রশ্ন দেখবে, এখানে কি বলা হচ্ছে? পাস হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর আমলে 1856 সালে পাস হয়, কিন্তু ড্রাফটিং, ঠিক আছে, ড্রাফটিং হয় লর্ড ডালহাউসির আমলে। ওকে, আর উইলিয়াম বেন্টিং এর আমলে কি হয়েছিল? উইলিয়াম বেন্টিং এর আমলে 1829 সালে সতীদাহ প্রথা রদ হয়। তো এই ছিল আজকের কাছে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। আশা করছি প্রশ্ন উত্তরগুলো ভালো লেগেছে। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন ক্লাসগুলো তোমরা ফলো করে থাকো। ওকে, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমন পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, মিশন খাকি পুলিশ ব্যাচ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার গোল্ডেন ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, এর সাথে পঞ্চায়েত ব্যাচ কোর্স, যেখানে পঞ্চায়েত পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে। প্রত্যেকটা পরীক্ষারই সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি ব্যাচ কোর্সে তোমরা ক্লাস পাবে, পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের উপরের থেকে এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। তো ডিসক্রিপশন বক্সে দেখো, সেখানে ডিটেলস রয়েছে, সেটা যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।